আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার জীবনে কিছু ঘটনা বারবার ফিরে আসে? একই ধরনের সমস্যা, একই ধরনের মানুষ, একই জায়গায় আটকে যাওয়া, আর শেষে একই আফসোস। আর আপনি প্রতিবার নিজেকে বলেন যে সময়টা ঠিক ছিল না, মানুষগুলো ভুল ছিল, আমার ভাগ্যটাই হয়তো এরকম। এই ব্যাখ্যাগুলো শুনতে সত্যিই খুবই যুক্তিসঙ্গত। কিন্তু যদি সমস্যাটা সময় না হয়, যদি সমস্যাটা মানুষও না হয়, যদি সমস্যাটা হয় আপনার ভেতরে চলতে থাকা একটা অদৃশ্য স্ক্রিপ্ট, এমন একটা স্ক্রিপ্ট যেটা আপনি নিজে কখনো বসে লিখেননি, কিন্তু প্রতিদিন আপনি আপনার অজান্তেই এই স্ক্রিপ্টের হিসেবে অভিনয় করে চলেছেন। এই স্ক্রিপ্টটাই ঠিক করে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে সিদ্ধান্ত নেবেন, আর শেষে কিভাবে নিজেকে দোষ দেবেন। আজকের গল্পটা কোনো মোটিভেশনাল গল্প না। এখানে কেউ আপনাকে চিৎকার করে বলবে না তুমি পারবে। আজকের গল্পটা আরও অস্বস্তিকর, কারণ আজকের গল্পটা আপনার মাথার ভেতরের গল্প। আর যদি আপনি একবারও এই গল্পটাকে প্রশ্ন করতে শেখেন, তাহলে হয়তো জীবনেও ঘটনাগুলো আর আগের মতো ঘুরে ফিরে আসবে না। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা কোনো বই পড়ব না, আজ আমরা নিচের দিকে একটু লক্ষ্য করব। আজকে আমাদের আলোচনার বই হলো রিথিঙ্ক ইয়োরসেলফ বাই জ্যাক লিজার। এই বইটা আপনাকে ভালো লাগানোর জন্য লেখা নয়, এই বইটা আপনাকে আশ্বাস দিতেও আসেনি। এই বইটা আপনাকে একটা অস্বস্তিকর প্রশ্ন করে, আপনি যা ভাবছেন সেটা কি সত্যিই আপনার নিজের ভাবনা? আজ আমরা ঢুকবো আমাদের নিজের চিন্তার ভেতরে, কারণ অনেক সময় জীবন বদলাতে হলে বই লাগে না, একটা সঠিক প্রশ্নই যথেষ্ট তার জন্য। প্রতিদিনকার মতো সকাল হয়, অ্যালার্ম বাজে, কিন্তু আপনি বিছানা ছেড়ে ওঠেন না। তার পরিবর্তে আপনার হাতটা স্বাভাবিকভাবেই ফোনের দিকে এগিয়ে যায়। কোনো সিদ্ধান্ত নেই এখানে, আছে শুধুমাত্র একটা অভ্যাস। স্ক্রিন খুলতেই একটার পর একটা জিনিস মাথার ভেতরে ঢুকে পড়ে, কারো খবর, কারো রিল, কারো অভিযোগ, আর নিজের সেই পুরনো চিন্তা। আপনি তখনও কিছু ভেবে ওঠেননি, কিন্তু তবু একটা অনুভূতি তৈরি হয়ে গেছে, আজকের দিনটা কেমন যেন ভারী লাগছে। খেয়াল করে দেখেছেন কি, এই ভাবনাটা আসার সময় আপনি কোনো প্রশ্ন করেননি, আপনি বলেননি আমি কি এটা ভাবতে চাই। ভাবনাটা নিজে থেকেই এসেছে, ঠিক যেমন শ্বাস আসে। এখানেই রিথিঙ্ক ইয়োরসেলফ একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে। সেটা হলো, সমস্যা আজকের দিন নয়, সমস্যা হলো এই দিনটা শুরু হওয়ার আগেই আপনার মাথা অলরেডি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অর্থাৎ জীবন আপনাকে কি দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি সেটাকে কিভাবে ভাবছেন সেটাই আসল কথা। বেশিরভাগ চিন্তা আপনার নিজেরই না। আমরা সাধারণত ধরে নিই আমাদের মাথায় যা ভাবনা আসে সেটা আমাদের নিজেদেরই, কিন্তু রিথিঙ্ক ইয়োরসেলফ বলে এই ধারণাটাই সম্পূর্ণ ভুল। কারণ আপনি যেসব বিশ্বাস নিয়ে চলেন তার বেশিরভাগই আপনি তৈরি নিজে করেননি। উদাহরণস্বরূপ, আমরা মাঝে মাঝেই বলি এই বয়সে এখন আর করা সম্ভব না, আমাদের পরিবারে কেউ এটা করতে পারেনি, আমি এমনই মানুষ। এখন প্রশ্ন, এই কথাগুলো কি আপনি কোনো প্রমাণ দিয়ে যাচাই করেছেন কোনো দিন? বেশিরভাগ সময় উত্তর আসবে যে না। এই বিশ্বাসগুলো এসেছে পরিবার থেকে, যেখানে কেউ বলেছিল আপনি শুনেছিলেন, সমাজ থেকে, যেখানে চারপাশের সবাই যেমনভাবে ভাবে, কোনো পুরনো অভিজ্ঞতা থেকে, যেখানে আপনি একবার ব্যর্থ হয়েছিলেন। মানে এই চিন্তাগুলো চুজেন না, এগুলো ইনহেরিটেড। আপনি এগুলো বেছে নেননি, আপনি শুধু পেয়ে গেছেন। সমস্যা এখানেই, আমরা যেটা পাই সেটাকে আমরা প্রশ্ন না করি, সত্যি হিসেবে ধরে নেই। আমরা কখনো বসে জিজ্ঞেস করি না আমি কি সত্যিই এটা বিশ্বাস করতে চাই, এই বিশ্বাসটা কি আজও আমার কাজে লাগছে, এটা কি ফ্যাক্ট নাকি শুধু কারো বলা কোনো কথা। রিথিঙ্ক ইয়োরসেলফ বলে যে চিন্তাকে প্রশ্ন করা হয় না, সে চিন্তাই সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে আপনাকে। এই অধ্যায়ের মূল শিক্ষা খুব সহজ, বিশ্বাস মানেই সত্যি না, বিশ্বাস মানেই এমন একটি ধারণা যেটা আপনি কখনো যাচাই করেননি। আর পরিবর্তন এখান থেকেই শুরু হয়, যেদিন আপনি প্রথমবার একটা পুরনো বিশ্বাসকে প্রশ্ন করবেন, এইটা কি আমার নিজের
নাকি আমি শুধু বহন করে চলেছি? সেই দিন থেকেই আপনার চিন্তার ওপর আপনার নিয়ন্ত্রণ আস্তে আস্তে ফিরতে শুরু করবে। অর্থাৎ আমরা যেভাবে ভাবি তার বেশিরভাগই আমাদের শেখা, আমাদের চুজেন কিছু নয়। প্রশ্ন করলেই চিন্তা বদলাতে শুরু করে। একদিন আপনার মাথায় হঠাৎ একটা কথা আসে, আমি ব্যর্থ। এই বাক্যটা খুবই শক্তিশালী, কারণ এটা কোনো প্রশ্ন না, এটা একটা স্টেটমেন্ট। কিন্তু রিথিঙ্ক ইয়োরসেলফ ঠিক এখানেই আপনাকে থামতে বলে। সে একটা খুব সাধারণ প্রশ্ন করে, এটা কি ফ্যাক্ট, নাকি এটা শুধুই একটা ইন্টারপ্রিটেশন? ফ্যাক্ট কি? ফ্যাক্ট হলো আপনি কোনো একটা জায়গায় চেষ্টা করেছিলেন আর সেটা আপনার মতো করে কাজ করেনি। হয়তো আপনি একটা পরীক্ষা ফেল করেছেন, হয়তো একটা কাজ ঠিকভাবে সফল হয়নি, হয়তো কেউ আপনাকে রিজেক্ট করেছে। এগুলো ফ্যাক্ট। কিন্তু আমি ব্যর্থ, এটা কোনো ফ্যাক্ট নয়, এটা একটা গল্প। এই গল্পটাই আপনার মাথা বানিয়েছে ফ্যাক্টগুলোকে একসাথে জুড়ে। রিথিঙ্ক ইয়োরসেলফ এখানেই বলে ব্রেন খুব দ্রুত গল্প তৈরি করে আমাদের অজান্তেই। কারণ গল্প থাকলে সব কিছু সহজ মনে হয়, কিন্তু সহজ মানেই কখনো সত্যি নয়। এই জন্য বইটি এখানে শেখায় চিন্তাকে বিশ্বাস করার আগে চিন্তাকে টেস্ট করতে হবে। ঠিক যেমন কোর্টে কেউ অভিযোগ করলে সরাসরি তাকে শাস্তি দেওয়া হয় না, তার জন্য প্রমাণ লাগে। তেমনি কোনো চিন্তা আসলেই নিজেকে 3টা প্রশ্ন করা উচিত। এভিডেন্স কোথায়? এই চিন্তাকে সমর্থন করার কঠিন প্রমাণ কি? লজিক কোথায়? একটা ঘটনা থেকে পুরো পরিচয় বানানো যুক্তিসঙ্গত কি না? অল্টারনেটিভ এক্সপ্লেনেশন আছে কি? এই পরিস্থিতির আর কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব কি? অনেক সময় এই প্রশ্নগুলো করলেই আপনার চিন্তার শক্তি কমে যায়, কারণ তখন আপনি বুঝতে পারেন আপনি ব্যর্থ নন, আপনি চেষ্টা করেছেন, আর চেষ্টা মানেই শেখা। এই অধ্যায়টা আমাদের একটা গুরুত্বপূর্ণ স্কিল শেখায়। চিন্তা মানে নির্দেশ নয়, চিন্তা মানে প্রস্তাব। আপনি চাইলে সেটা গ্রহণ করতে পারেন, চাইলে সেটা ফিরিয়েও দিতে পারেন। অর্থাৎ মাথায় আসা প্রতিটা চিন্তা চিরন্তন সত্যি হিসেবে গ্রহণ করার কোনো দরকার নেই। বেশিরভাগ চিন্তায় প্রশ্নের সম্মুখে দাঁড়াতে পারে না। আজ যেদিন আপনি চিন্তাকে প্রশ্ন করতে শিখবেন, সেই দিন থেকেই চিন্তা আপনাকে আর চালাবে না, আপনিই চিন্তাকে চালাবেন। চলুন একটা প্রশ্ন দিয়ে পরবর্তী অধ্যায় শুরু করি। আপনি কি কখনো এমন কিছু করেছেন যেটা করার ঠিক কয়েক মিনিট পরেই নিজেকে প্রশ্ন করেছেন, আমি এটা কেন করলাম? আপনি জানতেন এই কথাটা বলা উচিত না, এই কাজটা না করাই ভালো, তবুও আপনি করে ফেলেছেন। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি তখন সত্যিই সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি আপনার হয়ে কেউ একজন সিদ্ধান্ত গ্রহণ করেছিল? রিথিঙ্ক ইয়োরসেলফ এই জায়গায় একটা শব্দ ব্যবহার করে, অটো পাইলট। অটো পাইলট মানে আপনি উপস্থিত আছেন, কিন্তু আপনি সচেতন নন। ঠিক যেমন গাড়ি চালানোর সময় হঠাৎ বুঝতে পারেন আমি কখন ওই মোড়টা পেরিয়ে এলাম। গাড়ি চলেছে, কিন্তু আপনার মন সেখানে ছিল না। জীবনে অনেক সিদ্ধান্ত ঠিক এমনভাবেই নেওয়া হয়। হঠাৎ কোনো সিচুয়েশনে হয়তো অকারণেই আপনি রেগে যান এবং পরে ভাবেন আমি এতটা রাগ করতে চাইনি। আবার কখনো আপনি কাজ পিছিয়ে দেন, পরে নিজেকে বলেন আমি কেন এমন করি, এই কাজগুলো আমি এভাবে করতে চাই না। এই কাজগুলো ঘটে যায় আপনার কন্ট্রোল ছাড়াই, কারণ তখন আপনার মাথায় একটা পুরনো প্যাটার্নকে ফলো করে। যেমন কোনো একটা অভ্যাস বা কোনো একটা পরিচিত রাস্তায় হাঁটা। রিথিঙ্ক ইয়োরসেলফ বলে অটো পাইলট মানে আপনার অতীত বর্তমানকে চালনা করে যাচ্ছে। আপনি তখন নতুন কিছু বেছে নিচ্ছেন না, আপনি পুরনো কিছু পুনরাবৃত্তি করে চলেছেন। এই কারণে একই রাগ, একই ভুল, একই আফসোস বারবার ফিরে আসে। এখন একটা খুবই জরুরি কথা বলতে চাই আপনাকে। আপনি কোনো খারাপ মানুষ নন, আপনি দুর্বলও নন, আপনি শুধু অটোমেটিক হয়ে গেছেন। আর অটো পাইলট সবসময় একটা কাজ করে, সে আপনাকে পরিচিত জায়গায় আবদ্ধ করে রাখে, কারণ পরিচিত মানেই নিরাপদ। এখন প্রশ্ন, এই অটো পাইলট ভাঙা যায় কি, এবং গেলেও সেটা কিভাবে? রিথিঙ্ক ইয়োরসেলফ বলে ভাঙা যায় শুধু একটা জিনিস দিয়ে, আর সেটা হলো কনসিয়াস চয়েস। কনসিয়াস চয়েস মানে থামা। ঠিক রাগ ওঠার আগে 1 সেকেন্ড পজ বা থামা। ঠিক প্রোক্রাস্টিনেট করার আগে নিজেকে জিজ্ঞেস করা, আমি কি এটা চাই, নাকি আমি শুধু এটা অভ্যাস অনুযায়ী করছি? এই ছোট থামাই পুরো একটা লুপ ভেঙে দেয়, কারণ অটো পাইলট চলে অচেতনায়,
আর সচেতনতা আসলেই অটোপাইলট থমকে দাঁড়ায়। এই জন্যই বইটা বলে অটোপাইলট তৈরি করে রিপিটেড পাস্ট আর কনসিয়াস চয়েস তৈরি করে নিউ ফিউচার। আপনার ভবিষ্যৎ কখনো বদলায় না কোনো বড় সিদ্ধান্তে, বরং আপনার ভবিষ্যৎ বদলায় এই ছোট ছোট থামায়। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো যে আপনি প্রতিদিন যে সিদ্ধান্তগুলো নেন তার বেশিরভাগ আসলে কোনো সিদ্ধান্তই না, সেগুলো জাস্ট প্রতিক্রিয়া। আর প্রতিক্রিয়া চলতে থাকলে জীবন ঘরে একই বৃত্তের অভ্যন্তরে। কিন্তু যেদিন আপনি একটা প্রতিক্রিয়ার জায়গায় একটা প্রশ্ন ঢুকিয়ে দেবেন, সেই দিন এই চক্রটা ভাঙতে শুরু করবে। অর্থাৎ আপনি শুধু খারাপ সিদ্ধান্ত নিচ্ছেন না, আপনি শুধু অটোমেটিক সিদ্ধান্ত নিচ্ছেন। তাই সচেতন হলেই সিদ্ধান্ত আপনার হাতে ফিরে আসবে। চলুন খুব একটা সাধারণ দৃশ্য কল্পনা করি। কিছু একটা খারাপ হলো এবং সব পরিকল্পনাগুলোও ভেঙে গেল। কেউ হয়তো বা আপনাকে হতাশ করলো, অথবা আপনি নিজেই কিছু গুলিয়ে ফেললেন। আর সঙ্গে সঙ্গে আপনার মাথার ভেতর থেকে একটা পরিচিত প্রশ্ন উঠে আসে, কেন আমার সাথেই এটা হয়? এই প্রশ্নটা শুনতে খুবই নিরীহ মনে হয়, কিন্তু রিথিঙ্ক ইয়োরসেলফ বলে এই প্রশ্নটা আপনাকে একটা জায়গায় আটকে রাখে। কারণ এই প্রশ্নের ভেতরে একটা লুকানো ধারণা রয়েছে, যেমন সমস্যাটা আমার বাইরে, আমি ভিকটিম, আমার হাতে কিছু নেই। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মাথা আপনাকে নিয়ে যায় ভাগ্য, মানুষ, পরিস্থিতি এসবের মাঝে। কিন্তু কখনো খেয়াল করে দেখেছেন কি, এই প্রশ্নগুলো আপনাকে কোনো সমাধানের দিকে নিয়ে যায় না। এখানেই রিথিঙ্ক ইয়োরসেলফ একটা ছোট্ট কিন্তু শক্তিশালী পরিবর্তন শেখায়। সে বলে উত্তর পাল্টাতে হবে না, প্রশ্ন পাল্টাতে হবে। আপনি ধীরে ধীরে নতুন প্রশ্ন শিখতে শুরু করুন। আমি কেন এটা বিশ্বাস করছি? এই প্রশ্নটা হঠাৎ করে আপনাকে আপনার মাথার ভেতরে ফিরিয়ে আনে। আপনি তখন ভাবতে শুরু করেন, এই চিন্তাটা কি আমার অভিজ্ঞতা থেকে এসেছে, নাকি এটা কোনো পুরনো ভয়, নাকি কারো বলা কোনো কথা? তারপর আসে দ্বিতীয় প্রশ্ন, এই চিন্তাটা কি আমাকে সাহায্য করেছে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, কারণ সব চিন্তা সত্যি হলেও সব চিন্তা ইউজফুল না। একটা চিন্তা যদি আপনাকে থামায়, আপনাকে ছোট করে, আপনাকে ভয় দেখায়, তাহলে সেটা ধরে রাখার দরকারটা কি? তারপর আসে তৃতীয় প্রশ্ন, আমি ভুল হলে কি সবচেয়ে খারাপ হতে পারে? এই প্রশ্নটা ভয় কমায়, কারণ বেশিরভাগ সময় আমরা ভুলকে কল্পনায় বাস্তবের চেয়ে অনেক ভয়ঙ্কর বানিয়ে ফেলি। এই প্রশ্নটা ভয়কে বাস্তবের মাটিতে নামিয়ে আনে। এই তিনটা প্রশ্নই একসাথে কাজ করে, চিন্তাকে ধীর করে, আবেগের চাপ কমায় এবং মাথার ভেতরে জায়গা তৈরি করে, ঠিক যেন অন্ধকার ঘরে একটা আলো জ্বলে ওঠার মতো। এখানে খেয়াল করুন, কেউ আপনাকে বলছে না পজিটিভ ভাবো। রিথিঙ্ক ইয়োরসেলফ বলে না সব চিন্তা বদলে ফেলো। সে বলে চিন্তাকে দেখো, পরীক্ষা করো, তারপরে সিদ্ধান্ত নাও। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো, জীবন আসলে ঘটনার কারণে নয়, প্রশ্নের কারণে কঠিন বা সহজ লাগে। একই পরিস্থিতিতে একটা প্রশ্ন আপনাকে ভিকটিম বানাতে পারে, ঠিক তেমনি আরেকটা প্রশ্ন আপনাকে শিক্ষার্থীও বানাতে পারে। বেশিরভাগ মানুষ একই জায়গায় এসে থেমে যায়। সে জায়গাটার নাম হলো ডিসিপ্লিন। আপনি অনেক সময় নিজেই নিজেকে বলেন, আমার উইল পাওয়ার কম, আমি কোনো কিছু একটানা ধরে রাখতে পারি না, আমি শুরু করি কিন্তু ধরে রাখতে পারি না। এই কথাগুলো শুনতে খুবই বাস্তব, কিন্তু রিথিঙ্ক ইয়োরসেলফ এই জায়গায় এসে একটা বড় ভুল ধরিয়ে দেয়। সমস্যা এখানে উইল পাওয়ার নয়, সমস্যা হলো ক্ল্যারিটি। একটু ভাবুন, যখন আপনি জানেন ঠিক কী করতে হবে, কেন করতে হবে, এখন কতটা করতে হবে, তখন কি আপনাকে নিজেকে জোর করতে হয়? না, কারণ তখন সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক হয়ে যায়। কিন্তু যখন মাথার ভেতরে থাকে কি করব বুঝতে পারছি না, সবই তো গুরুত্বপূর্ণ লাগছে, আজ করলে কি হবে, তখনই শুরু হয় আত্মসংঘাত। একদিকে আপনি চান কাজ করতে, অন্যদিকে আপনার মাথা থাকে বিভ্রান্তিকর অবস্থায়। এই সংঘাতই ডিসিপ্লিন ভেঙে দেয়। রিথিঙ্ক ইয়োরসেলফ বলে, ডিসিপ্লিন মানে নিজেকে ঠেলে দেওয়া নয়, ডিসিপ্লিন মানে নিজের মাথা থেকে অপ্রয়োজনীয় প্রশ্নগুলোকে সরানো। যখন চিন্তা পরিষ্কার হয়, সিদ্ধান্ত নিতে সময় লাগে না, কাজ পিছিয়ে দেওয়া দরকার পড়ে না, নিজের সাথে যুদ্ধ কমে যায়। আপনি লক্ষ্য করবেন, আপনি তখন আরও স্ট্রং হওয়ার চেষ্টা করছেন না, আপনি শুধু পরিষ্কারভাবে কাজ করে চলেছেন। এই কারণেই কিছু মানুষকে খুব ডিসিপ্লিন মনে হয়, আসলে তারা ডিসিপ্লিন না, তারা ক্লিয়ার।
তারা জানে এখন কি করা দরকার, এর বেশি কিছুই নয়, এর কমও নয়। এ অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, আপনাকে কঠোর হতে হবে না, আপনাকে পরিষ্কার হতে হবে। অর্থাৎ ডিসিপ্লিন মানে নিজেকে জোর করা নয়, ডিসিপ্লিন মানে চিন্তা পরিষ্কার করা। ক্ল্যারিটি এলে কনসিস্টেন্সি নিজ থেকেই চলে আসে। একটা কথা খুব খোলাখুলি বলি, বেশিরভাগ মানুষ নিজের জীবন বদলাতে চায় না। আপনি চান না সব কিছু ছেড়ে নতুন শহরে যেতে, পুরনো পরিচয় বদলাতে, হঠাৎ করে নতুন মানুষ হয়ে যেতে। আপনি শুধু চান জিনিসগুলো একটু সহজ হোক, নিজের ওপর একটু ভরসা ফিরে আসুক, একই জায়গায় ঘুরপাক বন্ধ হোক। কিন্তু আমরা ভাবি পরিবর্তন মানে বিশাল কিছু। এই ভাবনাটাই পরিবর্তনকে ভয়ঙ্কর বানিয়ে ফেলে। রিথিঙ্ক ইয়োরসেলফ এই জায়গায় এসে একটা আশ্বাস দেয়, আপনাকে পুরো জীবন বদলাতে হবে না, আপনাকে শুধু একটা ভুল অ্যাজাম্পশন ঠিক করতে হবে। একটা অ্যাজাম্পশন যেটা আপনি বহুদিন ধরে কোনো প্রশ্ন ছাড়াই ধরে রেখেছেন। ধরুন একটা বাক্য, যেমন আমি পারি না। খেয়াল করে দেখেছেন কি এই বাক্যটা কতটা চুপচাপ? এটা চিৎকার করে না, এটা নাটকও করে না, এটা খুব স্বাভাবিকভাবেই আপনার মাথার ভেতরে বসে থাকে। আর এই একটা বাক্যই আপনার অনেক সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে নেয়। আপনি শুরুই করেন না, আপনি চেষ্টা ছোট করেন, আপনি মাঝপথে থেমে যান। এখন রিথিঙ্ক ইউরসেলফ বলে এই বাক্যটার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না, শুধু এটাকে একটু নাড়াতে হবে, প্রশ্ন করতে হবে, আমি পারি না এই কথাটা কি ফ্যাক্ট নাকি শুধু একটা পুরনো অভিজ্ঞতার ওভার জেনারেলাইজেশন? অর্থাৎ সহজ কথায়, কোনো একটা ছোট্ট ঘটনা বা নির্দিষ্ট একটা অভিজ্ঞতার ভিত্তিতে কোনো বিচার বিবেচনা না করেই সব কিছুর ওপর একটা ঢালাও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াকেই বলা হয় ওভার জেনারেলাইজেশন। অনেক সময় আপনি পারেননি একটা জায়গায়, আর আপনার মাথা সেটাকে বানিয়ে ফেলেছে আমি কোথাও পারি না। এই একটা ভুল জেনারেলাইজেশনই আপনার দিক ঘুরিয়ে দেয়, কারণ চিন্তা দিক ঠিক করে, আর দিক ঠিক করে পথ। আপনি যখন একটা চিন্তা বদলান, আপনি আপনার পরিচয় বদলাচ্ছেন না, আপনি আপনার ভবিষ্যৎ অন্য রাস্তায় পাঠাচ্ছেন। অর্থাৎ বিশাল পরিবর্তনের দরকার নেই, জীবন পাল্টাতে কোনো বিপ্লব লাগে না, একটা মাত্র ভুল বিশ্বাস ঠিক করলেই পুরো দিক বদলাতে শুরু করে। একটা সময় ছিল আপনি নিজের জীবনের অনেক কিছুর জন্য কারণ খুঁজতেন বাইরে। সময় ঠিক ছিল না, মানুষগুলো ভুল ছিল, পরিস্থিতি আমার পক্ষে ছিল না। এই কথাগুলো মিথ্যে না, অনেক সময় সত্যিই সময় কঠিন হয়, মানুষ আঘাত করে, পরিস্থিতি অন্যায় লাগে। কিন্তু রিথিঙ্ক ইয়োরসেলফ এই জায়গায় এসে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, এই ব্যাখ্যাগুলো কি আপনাকে শক্তিশালী করেছে নাকি আপনাকে দুর্বল বানিয়ে রেখেছে? কারণ দোষ দেওয়ার একটা অদ্ভুত প্রভাব আছে। যখন আপনি বলেন এটা আমার দোষ না, একদিকে আপনি নিজেকে রক্ষা করেন, কিন্তু অন্যদিকে আপনি নিজের হাত থেকে ক্ষমতাটাও ছেড়ে দেন। কারণ যদি সব কিছুই বাইরের কারণেই হয়, তাহলে বদলানোর কিছুই আপনার হাতে নেই। এই জায়গাতেই রিথিঙ্ক ইউর একটা নতুন বাক্য শেখায়, আমি এই চিন্তাটা বেছে নিচ্ছি। খেয়াল করুন, এই বাক্যটা দোষ দেওয়া নয়, এই বাক্যটা নিজেকে দোষী বানানোও নয়। এই বাক্যটা হলো, পরিস্থিতি যেমনই হোক আপনার প্রতিক্রিয়া আপনার হাতে থাকবে। আপনি হয়তো মানুষের কথা বেছে নেননি, আপনি বেছে নিতে পারেন ওই কথাটা মাথার ভেতরে কতক্ষণ থাকবে। আপনি হয়তো ঘটনাটা বেছে নেননি, কিন্তু আপনি বেছে নিতে পারেন ওই ঘটনা থেকে কি গল্প বানাবেন। এই জায়গায় এসে বড় পরিবর্তন ঘটে। আপনি আর বলেন না আমার মাথায় এমন করেই ভাবে, আপনি বলেন আমি এইভাবেই ভাবছি। এই ছোট ভাষার বদলটাই ভেতরের শক্তির দরজা খুলে দেয়। কারণ এখন আপনি আর দর্শক নন, আপনি অংশগ্রহণকারী, আপনি ভিকটিম নন, আপনি সিদ্ধান্ত গ্রহণকারী। এই কারণেই দায়িত্ব শব্দ আর ভারী থাকে না। দায়িত্ব মানে এখন নিয়ন্ত্রণ, পছন্দ করার ক্ষমতা এবং দিক বদলানোর সুযোগ। রিথিঙ্ক ইউরসেলফ খুব পরিষ্কারভাবেই বলে, আপনি যখন দোষ দেন আপনি শক্তি হারান, আর যেদিন আপনি বলেন আমি এটা বেছে নিচ্ছি, সেই দিন থেকেই আপনার জীবনের কন্ট্রোল ফিরে আসতে শুরু করে। সব কিছু একদিনে বদলায় না, সমস্যা হঠাৎ উধাও হয় না, কিন্তু একটা জিনিস বদলায়, আপনি আর হেল্পলেস নন। আপনি জানেন আমি থামতে পারি, আমি প্রশ্ন করতে পারি, আমি অন্যভাবে ভাবতে পারি। এই জানাটাই একটা ক্ষমতা। নাভেল রাবিকান্ত একদিনে সফল হননি, তার সাফল্যের পেছনে কোনো জাদুও ছিল না,
ছিল একটা অভ্যাস, নিজের চিন্তাকে প্রশ্ন করা। তিনি বলেন, ক্লিয়ার থিঙ্কিং ইজ দ্য রুট অফ অল সাকসেস। এই বাক্যটা মোটিভেশনাল শোনায়, কিন্তু নেভেলের জীবনে এটা একটা অপারেটিং সিস্টেম ছিল। নেভেল বিশ্বাস করেন মানুষের বেশিরভাগ সমস্যা বাইরে না, সেটি তার ভেতরের ভুল চিন্তা, অপরিষ্কার অনুমান, অজানা বিশ্বাস। এই কারণেই তিনি নিজের মাথার ভেতরের প্রতিটা বাক্যকে সত্যি ধরে নেননি। তিনি সেটিকে প্রশ্ন করেন, এই বিশ্বাসটা কোথা থেকে এলো? এই চিন্তাটা কি আমাকে শক্তিশালী করছে? নেভেলের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো কখনো আবেগ দিয়ে হয়নি, হয়েছে স্পষ্ট চিন্তা দিয়ে। তিনি বিশ্বাস করেন আপনি যদি নিজের চিন্তা পরিষ্কার করতে পারেন তাহলে সিদ্ধান্ত সহজ হয়, ভয় কমে যায়, দিক আরও পরিষ্কার হয়। এই কারণেই নেভেলের জীবন দর্শন রিথিঙ্ক ইয়োরসেলফের সাথে একদম মিলে যায়, কারণ এই বইটাও একই কথা বলে। সব চিন্তা বিশ্বাসযোগ্য নয়, সব বিশ্বাস পরীক্ষা করা দরকার। নেভেল আমাদের শেখান নিজেকে বদলাতে গেলে নিজের চিন্তাকে আগে ক্রস এক্সামিন করতে হয়, আর এই অভ্যাসটাই তাকে শুধু সফল না, শান্তও করেছে। সুতরাং আপনার জীবন একদিনে নিখুঁত হয়ে যায় না। সমস্যা এখনও রয়েছে, চ্যালেঞ্জ এখনও আছে, মাঝে মধ্যে এখনও ভারী লাগবে, কিন্তু একটা জিনিস নীরবে বদলে যাবে। আপনি আর অটো পাইলট মোডে থাকবেন না। আপনি এখন জানবেন সব চিন্তা সত্যি না, সব বিশ্বাস আপনার নিজের না। আপনি থামতে পারেন, প্রশ্ন করতে পারেন, ভিন্নভাবে ভাবতে পারেন। আপনি বুঝেছেন আপনার সবচেয়ে বড় সীমা কখনো বাইরে ছিলই না, সময় না, মানুষ না, পরিস্থিতি না। সীমাটা ছিল ভেতরে চলতে থাকা অপরীক্ষিত চিন্তাগুলো। আজ আপনি সেগুলো দেখছেন। এই দেখার পরিবর্তনটা শুরু, চুপচাপ কিন্তু শক্তিশালীভাবে। এবার আপনার পালা। একটা ডিপ ব্রিথ নিন এবং কমেন্টে লিখুন, ওয়ান বিলিভ আই উইল কোয়েশ্চেন টুডে। তাহলে এটাই ছিল রিথিঙ্ক ইয়োরসেলফ বইয়ের একটা চিন্তার আপগ্রেড সিস্টেমের বর্ণনা। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।